This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH কলকাতার কলেজে নারকীয় গণধর্ষণ। ওই নির্যাতিতা তিনি অভিযোগপত্র লিখছেন তিনি যেন দ্রুত বিচার পান। এই MJRP তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে কবে বিচার পাবেন, কবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, এটা সময় বলবে। কিন্তু তদন্তে নেমে পুলিশের হাতে এমন কিছু সূত্র উঠে আসছে যা আগামী দিনে দোষীদের চরম শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশের কাছে মোক্ষম অস্ত্র হতে পারে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আর সূত্র বলছে সেখানে নাকি দেখা গেছে, প্রমাণ মিলেছে যে ওই ছাত্রীকে হাত ধরে টানাটানি করা হয়েছিল। পাশাপাশি পুলিশ মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। আর সেখান থেকে পাওয়া গেছে 1.5 মিনিটের একটি আপত্তিকর ফুটেজ বলছে সূত্র। এরই পাশাপাশি অভিযুক্তের যে DNA সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে, আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে। নির্যাতিতার প্রতিটি অভিযোগের সপক্ষে একের পর এক সূত্র পুলিশের হাতে। তদন্ত সূত্র 1, সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার উপরে জোর জবরদস্তি করার বড়সড় তথ্য প্রমাণ হাতে পেল পুলিশ। ঘটনার দিন নির্যাতিতাকে একাধিকবার আটকানো হয়। জোর করে কলেজের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ মনোজিতের 2 সাক্ষীর বিরুদ্ধে। সাউথ ক্যালকাটা ল কলেজের 3টে সিসিটিভি ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে পুলিশ। সেখানে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র। যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকেও, মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি। আপনার মার, যারা যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। সূত্র 2, দাগ লাগা বেডশিট। কলেজে পাওয়া গেল বেডশিট। সন্দেহ পরিকল্পনা করেই গণধর্ষণ। পুলিশ সূত্রের খবর, গার্ডের ঘরে 3টে বেঞ্চ জুড়ে পাতা হয় বেডশিট। তারপর ধর্ষণ করা হয় ল কলেজের ছাত্রীকে। সেই বেডশিটের দাগ লাগা অংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। কেন পাঠানো হচ্ছে? তদন্তকারীদের একাংশ সূত্রে জানা যাচ্ছে তারা মনে করছেন সেই দাগটি আসলে বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে বা দেহরস হতে পারে। অর্থাৎ অভিযুক্ত যারা ধর্ষণ করেছে সে তাদের দেহরস বা বায়োলজিক্যাল স্যাম্পল হতে পারে। তদন্ত সূত্র 3, আপত্তিকর ভিডিও। তদন্তে নেমে অভিযুক্তদের কাছ থেকে 3টে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার একটিতে 1.5 মিনিটের আপত্তিকর ভিডিও পেয়েছে পুলিশ। ভিডিওতে যা আছে তার সঙ্গে নির্যাতিতার বয়ান পুরোপুরি মিলে যাচ্ছে বলেই সূত্রের খবর। তদন্ত সূত্র 4, মেডিকেল রিপোর্ট। তদন্তকারীদের হাতিয়ার নির্যাতিতার মেডিকেল রিপোর্ট। ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে খবর, মেডিকেল রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গলা আর বুকে আঁচড় আর কামড়ের দাগ, মিলেছে যৌন হেনস্থার চিহ্ন। আঁচড়ের সঙ্গে অভিযুক্তদের সংযোগ মিলিয়ে দেখতে 3 ধৃতেরই মেডিকেল টেস্ট করা হয়েছে। মনোজিতের জামা কাপড়, অন্তর্বাস, জুতো ফরেনসিকে পাঠানো হচ্ছে। মনোজিতের DNA নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে। রবিবার প্রমিতের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। মা বাবার সামনে প্রমিতকে জেরা করেন তদন্তকারীরা। সেদিন ইউনিয়ন রুমে আর কারা ছিলেন তার তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চেয়েছে পুলিশ। তদন্তের গতি বাড়াতে 5 থেকে 9 করা হয়েছে সিটির সদস্য সংখ্যা। দ্রুত চার্জশিট কি দিতে পারবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গুণধর মনোজিৎ, এই টিএমসিপি নেতার গুণ যে অনেক না, শুধুমাত্র সে যে গণধর্ষণে অভিযুক্ত এমনটাই নয়। বিটি কলেজ, ক্যালকাটা গার্লস বিটি কলেজ, সেখানেও তার গুণের রমরমা। আচ্ছা, যেদিন এই গণধর্ষণের ঘটনা ঘটলো ঠিক তার আগের দিন অর্থাৎ 24শে জুন এই মনোজিৎ এবং তার দলবল তারা কি করছিল সেই বিটি কলেজে গিয়ে? অভিযোগ যে তারা নাকি সেখানে অর্থাৎ এই বিটি কলেজেও বিভিন্ন হুজ্জতি চালানোর চেষ্টা করেছে। এই মনোজিৎ তার দলবলকে নিয়ে গিয়ে সেখানে হুজ্জতি চালানোর চেষ্টা করেছে, এমনটাও অভিযোগ সামনে এসেছে। অধ্যক্ষ, সেই কলেজের অধ্যক্ষ অর্থাৎ বিটি কলেজের অধ্যক্ষ কি বলছেন শুনুন। 24 তারিখেই ও ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের যিনি গার্ড ছিলেন উনি বললেন যে না, হবে না, ঢোকানো যাবে না। শুনলেন তো কি বললেন ক্যালকাটা গার্লস বিটি কলেজের প্রিন্সিপাল মাকসুদা খাতুন। 24শে জুন রাতে কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র তার দলবল নিয়ে ক্যালকাটা গার্লস বিটি কলেজে চড়াও হয়েছিল।
কিন্তু নিরাপত্তা রক্ষীর কড়াকড়িতে কলেজের ভিতরে ঢুকতে পারেনি। ঠিক তার পরদিন অর্থাৎ 25শে জুন কসবা ল কলেজের ছাত্রীর ওপরে নৃশংস অত্যাচার চালায় মনোজিতরা। সেই একই কথা যে আমি একটু ওয়াশরুম যাব পুরানো, 24 তারিখে ও বলছে ওর সঙ্গে 3-4 জন লোক ছিল বাইরে পাঁচিলের পাশে। আমরা মনেই করছি যে ওটা ওরই কেউ হবে, হয়তো বা যে কোনোভাবেই হোক আমাদের কলেজে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। মনোজিৎ মিশ্র যে এই কলেজে বারবার আসতেন এবং মেয়েরা যে মূলত টার্গেট ছিল সেটা কিন্তু জলের মতোই পরিষ্কার। 24শে জুন প্রথম নয়, 3 মাস আগে আরও একবার সন্ধ্যের পর ক্যালকাটা গার্লস বিটি কলেজে ঢোকার চেষ্টা করেছিল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ। একটি মেয়েকে নিয়ে শৌচালয়ে যাওয়ার চেষ্টা করেছে। বিটি কলেজের নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এসেছিল 24 এবং তার আগে যে 3 মাস আগে যে ঘটনাটা ঘটিয়েছে মানে ভেতরে ওয়াশরুমে করে চলে গেল, এটা আমার সিকিউরিটি যদি খুব মানে টাইট না হতো তাহলে কিন্তু মানে কি বলবো অনেক অসুবিধা হতেই পারত। মনোজিৎ মিশ্রের এই তাণ্ডবের কারণেই ক্যালকাটা গার্লস বিটি কলেজ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেন কলেজের প্রিন্সিপাল। 2020 সালের আগে পর্যন্ত বিটি কলেজের ক্যাম্পাসের ভিতরেই সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাস ছিল। 2020 সালে কসবায় ল কলেজের ক্যাম্পাস স্থানান্তরিত হয়। মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গদের দাপটে বিটি কলেজের সুরক্ষা বাড়ানো হয়। সিসিটিভির কড়া নজরদারি, নিরাপত্তার কড়াকড়ি করা হয়। মনোজিৎ রীতিমতো ঝামেলা করতো, তাণ্ডব চালাতো, নিজেদের কলেজের মধ্যে এতটাই ঝামেলা জড়িয়ে পড়তো যে এই ক্যালকাটা গার্লস কলেজের বিটি কলেজের যারা ছাত্রীরা রয়েছে তারা বিরক্ত হয়ে পড়তেন। আমি ওনার প্রিন্সিপালকে, ওনার সমস্ত কলেজ টিচার জানে ওদের সাথে আমার কীরকম, যে না আপনি আপনার সময় আপনি কলেজটা ছেড়ে চলে যান, মানে সম্ভব না। এটা আমি তখন বাধ্য হয়ে তখন আমাকে সুদর্শনা মুখার্জি মহাশয়াকেও বলতে হয়েছে। উনি হেল্প করেছেন যে এই অসভ্যতাটা যাতে না হয়। অভিযোগ, নিজেকে শাসক দলের নেতা বলে দাবি করে নিরাপত্তা রক্ষীদের ভয় দেখাতো, হুমকি দিত মনোজিৎ। কর্তৃপক্ষের আশঙ্কা 24শে জুন মনোজিৎকে বিটি কলেজে ঢুকতে বাধা না দিলে বড় কোনো বিপদ ঘটে যেতেই পারত। মনোজিতের প্রভাব রীতিমতো চোখে পড়ার মতো ছিল বলেই দাবি করছেন কলেজের শিক্ষকরা। তাদের দাবি তৃণমূলের হাত থাকায় রীতিমতো ফুলে ফেঁপে উঠছিল, এমনকি প্রভাব খাটিয়ে একাধিক অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপে মনোজিৎ জড়িয়ে পড়েছিল। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। দক্ষিণ কলকাতার এই আইন কলেজে মনোজিৎ মিশ্রের এতটা দাপট কেন বলুন তো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বেরিয়ে পড়েছিলাম। একাধিক দুর্নীতি চক্র চলতো তার নেতৃত্বে, বেআইনিভাবে ভর্তি হতো এবং প্রত্যেক ভর্তি পিছু রেট ছিল 2 লক্ষ টাকা। বলা হচ্ছে রাজ্যের শাসক দলের এক বিধায়ক এবং বার কাউন্সিলের এক পদাধিকারী সুপারিশেই নাকি সে ভর্তি করাতো। সেই বিধায়ককে সে জেঠু বলেও ডাকতো। কে এই জেঠু? রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বজবজের বিধায়ক অশোক দেব, যিনি ওই গভর্নিং বডির মানে ওই কলেজের গভর্নিং বডির প্রধান, তিনিই পরিষ্কার করে দিলেন যে মনোজ মিশ্রের জেঠু কে। ল কলেজে অ্যাডমিশনের নেক্সাস চালাতো মনোজিৎ, যেটা জানা যাচ্ছে যে জেঠুর লোক কিংবা দাদার ক্যাচ এই ধরনের শব্দ ব্যবহার করে আদপে নিজের প্রতিপত্তি ফলিয়ে কাউন্সেলিংয়ে কলকাঠি নাড়ত এই মনোজিৎ মিশ্র এবং মিনিমাম 2 লক্ষ টাকার বিনিময়ে এই ভর্তিতে বেনিয়ম চালাতো মনোজিৎ। অভিযোগ, শাসক দলের এক বিধায়ক তথা বার কাউন্সিলের উচ্চ পদাধিকারীর সুপারিশেই অ্যাডমিশন হতো। ওই প্রবীণ বিধায়ককেই জেঠু বলে ডাকত মনোজিৎ। তার সঙ্গে ছবিও রয়েছে মনোজিতের। কে এই জেঠু? কলেজের কানাঘুষোর সূত্র ধরে টিভি9 বাংলা পৌঁছয় অশোক দেবের কাছে, যিনি বজবজের তৃণমূল বিধায়ক। যে ল কলেজের স্টুডেন্টরা কি আপনাকে জেঠু বলে? জেঠু তো সবাই আমি বলে, আপত্তি কোথায়? আমার ঘরে অনেকে আসে, দেখলে তো কত লোক আসছে। কার মনে কে জানবে কিরম করে, কে কোথায় ছবি তুলে জানবে কিরম করে, একটা ছবি একটা নিয়ে যাই নিজে ব্ল্যাকমেল করবে জানবে কিরম করে, জানা সম্ভব না। তাহলে কোনো জনপ্রতিনিধি তার ঘরে তাহলে সিকিউরিটি দিয়ে লোক ঢুকাতে হবে, এটা আমরা পারবো না। মনোজিতের সঙ্গে ওঠা ছবির সম্পর্কে এড়িয়ে যেতে মরিয়া অশোক দেব। যদিও কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অশোক দেবের দিকেই আঙুল বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের। সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব তৃণমূলের বিধায়ক
কার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান? অগ্নিমিত্রের অভিযোগ নিয়ে কি বলছেন বজবজের বিধায়ক? এখন অনেক কথাই বলবে, অনেক কথা কে জানতো না। যারা বলছে তাদের পেছনে কত গন্ধ আছে আমি জানি, যা সম্ভব না। কাজে আগে তাদের নিজেরা গন্ধটা দেও, তারপর কে আসবে। রাজনৈতিক মহলে অবশ্য জোর তর্ক বিতর্ক ভর্তি দুর্নীতি নিয়ে। বাম বিজেপি শিবিরের অভিযোগ তৃণমূল শিবিরের দিকে। অতীতের উদাহরণও টানছে তৃণমূল কংগ্রেস। 2011 সালের পর থেকেই ক্যাম্পাসগুলোর মধ্যে এই অ্যাডমিশন সিন্ডিকেট শুরু করে তৃণমূল, এবং তখন যে তৃণমূলের নেতা ছিল অ্যাডমিশন সিন্ডিকেটের মূল মানে ফাদার অফ অ্যাডমিশন সিন্ডিকেট যাকে বলা যেতে পারে, সে এখন আবার বিজেপির নেতা হয়ে বসে আছে। দেখুন, মনোজিৎ মিশ্র যে নোংরা ঘটনা ঘটিয়েছে তার দায় কোনোভাবেই তৃণমূল ছাত্র পরিষদ নেবে না, এবং এসএফআই যে অভিযোগ করছে সেটা পুরোপুরি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কোনো কলেজেই তারা দেখাতে পারবে না যে তৃণমূল ছাত্র পরিষদ অন্তত কোনো দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। এই কলেজ ছাড়াও আমি জানি যে এই রাজ্যের আরো 2-3টি ল কলেজে ঠিক এইরকম ব্যবসা ফেদে বসেছে কিছু কাকা টাইপের নেতা। এরা তো অ্যাকচুয়ালি দাদার বয়স পেরিয়ে চলে গেছে, জেঠুর বয়সে ঢুকে যাওয়ার অবস্থা, দাদুর বয়সে কেউ কেউ পৌঁছেছে, এবং এই ভাগ উপরতলা পর্যন্ত পৌঁছেছে। ভর্তি দুর্নীতির অভিযোগ কলকাতায় নতুন নয়, তবে সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তির ক্ষেত্রে টাকার অঙ্ক সব বিতর্ককে পিছনে ফেলে দিচ্ছে বলে অভিযোগ। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। নির্যাতিতাকে লুকিয়ে রাখা হয়েছে, সরিয়ে রাখা হয়েছে তার পরিবারকে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগে এবার সরব হয়েছেন অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের সদস্য। তিনি তার দেখা করার কথা ছিল বা দেখা করতে চান তিনি নির্যাতিতার সঙ্গে, তার পরিবারের সঙ্গে, কিন্তু সেটা হয়নি। এদিকে পুলিশের সঙ্গে আজকে এক প্রস্থ বচসা হয়। ঘটনাস্থলে তিনি যাওয়ার চেষ্টা করেন, পুলিশ তাকে বাধা দেয়, যদিও পরবর্তীকালে তাকে যেতে দেয় পুলিশ। কিন্তু কেন বাধা দেওয়া হয়েছে, এখানে প্রশ্ন উঠছে, কোথাও কি মনোজিতের প্রভাব রয়েছে এর পেছনেও? দক্ষিণ কলকাতার কসবায় আইন কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্রমেই বাড়ছে বিতর্ক। শুক্রবার গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর শোরগোল পড়ে যায়। অভিযুক্ত আবার শাসক দলের ছাত্রনেতা, কলেজের অস্থায়ী কর্মীও। এবার গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক অভিযোগ জাতীয় মহিলা কমিশন। বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন। কসবা কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, নির্যাতিতা কোথায় জানাতে পারেনি পুলিশ। অভিযোগ জাতীয় মহিলা কমিশনের। নির্যাতিতার সঙ্গে কথা বলতে চান অর্চনা মজুমদার। তরুণীর বাড়িতে তালা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে নির্যাতিতাকে গোপন করার অভিযোগ অর্চনার। লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে। গতকাল কমিশনের চিঠি এসছে, পুলিশ 3 দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত 12টা অবধি এই কাজগুলো করেছে, এবং যাতে আমরা ভিকটিমের সাথে না বসতে পারি সেই বন্দোবস্ত করেছে। জাতীয় মহিলা কমিশনকে বাধা। রবিবার সকালে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তবে শুরুতেই বাধার মুখে পড়তে হয় তাকে। প্রথমে তাকে কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ক্রাইম স্পটে যাওয়া নিয়ে পুলিশের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। বিস্তর টানাপোড়েনের পর প্রবেশের অনুমতি মেলে, তবে ছবি বা ভিডিও তুলতে দেওয়া হয়নি। সিল করা গার্ডরুমেও যেতে দেওয়া হয়নি। ক্ষুব্ধ NCW সদস্য। अंदर जाएगा देखेगा, बस इतना ही। नहीं, वीडियोग्राफी नहीं होगा, स्टिल भी नहीं होगा, वीडियोग्राफी भी नहीं होगा। তো গাফিলতি তিনি তো বলেই ফেললেন যে আমি জানি না। তাহলে জানেন না যখন শি হ্যাজ টু আনসার। কেন জানেন না, কোথায় আছে, কি আছে, সব জানাতে হবে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, তিনি যদি জেনে শুনেও মিথ্যে কথা বলেন সেটাও আনসারেবল। জাতীয় মহিলা কমিশনকে বাধা, পুলিশ প্রশাসনকে নিশানা করেছে বিজেপি। জরুরি অবস্থা ঘোষণা না হলেও সেরকমই অবস্থা রাজ্যে, কটাক্ষ শুভেন্দু অধিকারী। সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাতে, কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো। আগামীকাল আসছে, আমারও বিশ্বাস তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। উদ্দেশ্য হচ্ছে যেন কেন প্রকারে ধামাচাপা দেওয়া, প্রমাণ লোপাট করা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতনের ঘটনায় কেন সক্রিয় নয় জাতীয় মহিলা কমিশন? প্রশ্ন রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের। নির্যাতিতার পরিবার বলছেন, অভিভাবকরা বলছেন পুলিশে আস্থা আছে, এই সমস্ত জাতীয় কমিশন চাই না। তাদের আমার বড় বড় কথা কিসে? নিশ্চয় 10 দিনে
5টা নারী নির্যাতনের ঘটনা ঘটলো, আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। সূত্রের খবর, জাতীয় মহিলা কমিশন আগামী দিনে এ নিয়ে বিশদ রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে জানাতে পারে। সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা। গত বছর 9ই আগস্ট আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, তারপর সেই নিয়ে গোটা দেশ তোলপাড়। কিন্তু লাভের লাভ কি হয়েছে কিছু? আবারও তার 10 মাসের মাথায় আবারও এক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণ। কিন্তু সেই একই রকমের অভিযোগ উঠছে এক্ষেত্রেও। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আর এবার অভিযুক্তদের নাম আড়াল করার মতো মারাত্মক অভিযোগ। তিলোত্তমার ধর্ষণ ও খুনে পুলিশি তদন্ত নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। কলকাতার পুলিশ কি শিক্ষা নিয়েছে? জোরালো প্রশ্নটা তুলে দিল সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্তদের নাম লুকোনোর মারাত্মক অভিযোগ কসবা থানার বিরুদ্ধে। আইন অনুযায়ী নির্যাতিতার নাম গোপন রাখতে হয়, কিন্তু এক্ষেত্রে এফআইআরে 3 অভিযুক্তের নামই গোপন করেছে পুলিশ। JMP অভিযুক্তর নামের বদলে বর্ণ ব্যবহার করেছে পুলিশ। গ্রেপ্তারি নিয়ে পুলিশের প্রথম বিবৃতিতেও লেখা JMP, অথচ রিমান্ড লেটারে 3 অভিযুক্তেরই নাম লিখেছে পুলিশ। প্রথম অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওরফে পাপাই ওরফে ম্যাঙ্গো, দ্বিতীয় অভিযুক্ত জাইব আহমেদ, তৃতীয় অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়। তাহলে এফআইআরে কেন নাম বাদ দিল পুলিশ? বিবৃতিতেও কেন অভিযুক্তদের নাম দিল না পুলিশ? এফআইআর কপিতে চোখ রাখলে মস্ত অভিযোগ উঠে আসছে। অবশ্যই আড়াল করার চেষ্টা হচ্ছে, নাহলে তাদের নাম কেন গোপন করা হলো? এই ধরনের ঘটনা এর আগে আমি আইনজীবী হিসেবে দেখিনি যে অপরাধীদের নাম কমপ্লেন থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে, দিয়ে ABCD দিয়ে সিম্বলিক নাম দেওয়া হচ্ছে। এফআইআরে ঘটনাস্থল অর্থাৎ কলেজের নামও নেই। ঘটনাস্থলের নাম ডি হিসেবে উল্লেখ পুলিশের। রাজনীতির মাঠে জোরতরজা। যে মুহূর্তে জানতে পেরেছে কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে। একবারই 3 জন যার বিরুদ্ধে সেই মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছে, তারা গ্রেপ্তার করেছে। তারপর দেখা যাবে যাতে জামিন হয় তার জন্য ব্যবস্থা করছে। পুলিশ কি পুরো নাম লিখতে ভয় পাচ্ছে, নাকি পুরো নাম লিখবার পারমিশন এখনো পায়নি? কার সাথে, কার পিছনে পুলিশ? এটা হচ্ছে যে ভিকটিম, তার স্টেটমেন্ট, তার কনফিডেন্সিয়ালিটি, তার তিনি যেটা ডিপোজ করছেন, যেটাকে ডেপোজিশন দিচ্ছেন, সেটা তো প্রকাশ্যে আনা যায় না। নির্যাতিতা সুবিচার পাওয়ার পথে পুলিশের এই বর্ণ বিপর্যয় বাধা হয়ে দাঁড়াবে না তো? উঠছে প্রশ্ন। কি হয়েছিল সেদিন? অভিযোগ অনুযায়ী নির্যাতিতাকে প্রথমে ইউনিয়ন রুমে ধর্ষণ করার চেষ্টা করা হয়, সে অসুস্থ হয়ে পড়ে। তারপরেও তাকে অভিযুক্তরা কোনো রেহাই করেনি, তাকে নিয়ে যাওয়া হয় গার্ডের রুমে। সেখানে তাকে গণধর্ষণ করা হয়, এমনকি ভিডিও তোলা হয়, পরে ব্ল্যাকমেল করা হয়। ওই এফআইআর কপির অভিযোগপত্রের ছত্রে ছত্রে নির্যাতিতার আরতি। শুনুন আমাদের সহকর্মী শর্মিষ্ঠা চক্রবর্তীর গলাতে। 25শে জুন 2025 পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছিল। দুপুর 12টা 5 মিনিটে কলেজে পৌঁছই। অন্যদিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি। একজনের নাম জে, সে এসে ঢোকে, সবাইকে বসতে বলে, আমরাও বসি। সে কলেজের প্রাক্তন ছাত্র, কলেজের আধিকারিক, আনঅফিসিয়ালি কলেজের টিএমসিপি ইউনিটের মাথা। কলেজে তার বিরাট ক্ষমতা, সবাই তার কথা শুনতো। সে সবাইকে টিএমসিপি ইউনিটের পদ দিত, আমাকেও গার্লস সেক্রেটারির পদ দিয়েছিল। আমরা সবাই বসেছিলাম। কিছুক্ষণ পর একজন, যার নাম পি, আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে, জানতে চায় জে এবং ইউনিটের প্রতি অনুগত কিনা। আমি যেহেতু গার্লস সেক্রেটারি, আমি জে এবং টিমের প্রতি আমার আনুগত্য দেওয়ার কথা দিই। তারপর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। একটু পরে জে আমাদের জিজ্ঞাসা করে পি আমাকে সব বুঝিয়েছে কিনা। তারপর সে আমাকে বাইরে ডাকে এবং বলে যে প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে, তার গার্লফ্রেন্ডের পর আরো একজনকে ভালোবাসে এবং সে আমি। আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করি, বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে সত্যিই ভালোবাসি, বলি আমি ওকে ছাড়তে পারবো না। তারপর নিজেদের মধ্যে কথা বলা বলির পর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। তখনও পর্যন্ত সব ঠিক ছিল। সন্ধ্যে 6:10 নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই, কিন্তু যে আমাদের আটকে দেয়, আরো কিছুক্ষণ থাকতে বলে। আমরা তাই করি। সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায়। সেই মুহূর্তে আমিও গুছিয়ে ফেলি, বেরোতে যাই। তখন যে আটকায়, পি এবং এম কে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে।
ওরা বেরিয়ে যায়। জের কথা অনুযায়ী বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ঘটে যায়। আমি নিজেকে সাহায্য করতে পারছিলাম না। যে আমাকে বাথরুমে নিয়ে যায়, যৌন সঙ্গম করার উদ্দেশ্য নিয়ে জোর করার চেষ্টা করে। আমি বাধা দিই, কিছু করতে না দিয়ে পিছনে ঠেলতে থাকি, হাউ হাউ করে কাঁদতে থাকি, বলি আমাকে ছেড়ে দাও, আমি এটা করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ভালোবাসি। কিন্তু সে রাজি হয়নি, আমাকে জোর করতে থাকে। আমার প্যানিক অ্যাটাক হয়, শ্বাসকষ্ট হতে থাকে। জে, এম এবং পি কে ভিতরে ডাকে। আমি ওদের সাহায্য চাই, আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলি ওদের, কিন্তু ওরা আমাকে সাহায্য করেনি। তখন ওদের বলি আমার জন্য একটা ইনহেলার এনে দিতে। এম সেটা এনে দেয়, আমি সেটা নিই, একটু বেটার ফিল করি। আমার জিনিসপত্র গোছাই, বাইরে যাই পালানোর জন্য। দেখি ওরা মূল দরজায় তালা ঝুলিয়ে রেখেছে। গার্ডও হেল্পলেস ছিল, আমাকে সাহায্য করতে পারেনি। এম এবং পি আবার জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায় আমাকে। জেকে বলি আমাকে ছেড়ে দিতে, এমনকি ওর পায়ে পড়ি, কিন্তু ও আমাকে ছাড়েনি। সে এম এবং পি কে বলে আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে, গার্ডকে বাইরে বসিয়ে রাখতে বলে। ওরা তাই করে, ওরা আমাকে জোর করে গার্ডের রুমে নিয়ে যায়। যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে, আগের মতোই আমাকে হুমকি দেয়। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে এবং আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে। তারপরও আমি লড়তে থাকি। তখন আমাকে আমার নগ্ন অবস্থায় দুটো ভিডিও দেখায় যখন সে আমাকে ধর্ষণ করছিল। আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখাবে যদি আমি সহযোগিতা না করি। যখনই সে ডাকবে তখনই যেন যায়। যখন যে আমাকে জোর করে ধর্ষণ করছিল তখন এম এবং পি দাঁড়িয়ে সব দেখছিল। আমি এক টানা জীবন বাঁচাতে লড়েছি, কিন্তু সে আমাকে জোর করে ধর্ষণ করেই যায়। আমার মাথায় জোরে আঘাত লাগে, তাও সে আমাকে ছাড়েনি। একটা সময় আমি দ্রুত ঘর ছেড়ে বেরোনোর চেষ্টা করি, আমি জীবন বাঁচাতে লড়ছিলাম। সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে। আমি মৃতদেহের মতো পড়ে থাকি। জোর করে যৌন সঙ্গম শেষ করে সে চলে যায়। রাত 10:50 আমি ঘর থেকে বেরোই। সে আমাকে কিছু বলতে নিষেধ করে দেয়। সে আমাকে বলে সবাইকে বলতে যে আমরা ইউনিট নিয়ে আলোচনা করছিলাম। বাইরে বেরিয়ে আমি ইউনিয়ন রুমে যাই। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে এবং আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে। আমার ফোন এম এর কাছে ছিল, যেটা আমার কাছ থেকে জোর করে গার্ডের রুমে নিয়ে গিয়েছিল। ওর থেকে আমার ফোনটা নিই, তারপর কলেজ থেকে বেরিয়ে যাই। বাবাকে বলি আমাকে নিয়ে যেতে, বাবাকে সব খুলে বলি। পুলিশ স্টেশনে যেতে ভয় পাচ্ছিলাম কারণ আমি জের ভয়ে ছিলাম, কিন্তু আজ আমি মনস্থির করেছি এবং আমার বয়ান লিখছি। আমি বিচার চাই। এক আইনের ছাত্রী হিসেবে এখন আমি একজন ভিকটিম। আমি চাই আমি যেন দ্রুত বিচার পাই। আপনার কাছে আমার প্রার্থনা যেন জে, এম এবং পি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত এ। 26শে জুন 2025। এই যে এখন যে অভিযোগটা শুনলেন, এই অভিযোগ কিন্তু মনোজিতের বিরুদ্ধে নতুন নয়, এর আগেও রয়েছে, অনেকটা আগেও রয়েছে। ওই ধরুন 2019-20 সাল, সেই সময় ওই কলেজেরই এক ছাত্রীকে তার ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে সে ধর্ষণ করে, অভিযোগ এমনটাই। শুধু তাই নয়, তার একটা ভিডিও, সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে, যে ভিডিও ভাইরাল হয়। ভাবুন একবার কোন পরিস্থিতিতে সে কি কি কাজ দিনের পর দিন করে এসেছে। এরপর শ্লীলতাহানি, কটূক্তি, ধর্ষণের অন্যান্য ঘটনা তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। ফলে এই যে মনোজিৎ মিশ্র, যাকে এই ঘটনার মূল অভিযুক্ত বলা হচ্ছে, সে ধারাবাহিকভাবে এই ধরনের কুকর্ম চালিয়ে গিয়েছে। অভিযোগ এখনো পর্যন্ত তেমনটাই। চিরকালই রাউডি, বেপরোয়া, পুলিশের খাতায় নাম। তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। গুন্ডা দিয়ে ছাত্র পেটানো, হুমকির অভিযোগ ধৃত মনোজিতের বিরুদ্ধে। চেতলা থানা এলাকায় খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। কালীঘাট থানা এলাকায় বেআইনি অস্ত্র নিয়ে গ্রেপ্তার হয় মনোজিৎ। একাধিক ছাত্রীর শ্লীলতাহানি, তাদের হুমকি, তাদের গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ, মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দিত মনোজিৎ। ওর এগেনস্টে যদি কেউ কিছু বলে বা কিছু মানে কেউ কিছু করতে যায়, হ্যাঁ, যেগুলো নোংরামগুলো করছে, তাহলে ও মানে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক রকম আছে ওর জড়িত। তারপরে আমাকে মারা হয়েছিল, আমাকে ফোনও করে সেটও দেওয়া হয়েছিল, তারপর আমাকে মারা হয়েছিল। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করেন কসবা ল কলেজের টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট। 2014 সালে বেআইনি কার্যকলাপের জন্য মনোজিৎকে বহিষ্কার করা হয়। 2016 সালে কলেজে গুন্ডা নিয়ে ভাঙচুরের অভিযোগ, গড়িয়াহাটে এফআইআর হয়। 2017 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফের কলেজে ভর্তি হয় মনোজিৎ। কলেজের একাধিক ছাত্রীর শ্লীলতাহানি,
তাদের রিভলভার দেখিয়ে হুমকি দিত মনোজিৎ। প্রতিবাদ করলে অপহরণ করে মারধরের অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। হিসাবে ওকে ম্যাম রিক্রুট করেছিল, অনেক কিছু ওর এগেনস্টে অ্যালিগেশন থাকা সত্ত্বেও ম্যামকে আমরা প্রশ্ন করেছিলাম, তো ম্যাম বলেছিল কি ওর সব থেকে কোয়ালিফিকেশন বেশি, হ্যাঁ, এবং আমি দায়িত্ব নিচ্ছি যে ও আর কোনো রকম নোংরামো করবে না। তারপরে ও পুরোপুরি স্টুডেন্ট ম্যাটারটাকে ও নিজের মানে কন্ট্রোলে একটা রেখে করতে, মানে কলেজে একটা এরকম রাখতে চাই। শুধু কলেজ বা এলাকায় নয়, পেশাগত জগতেও কীর্তির শেষ নেই মনোজিতের। ওর সঙ্গে একটি সিনিয়র লয়ারের একটা বচসা হয়, সেই নিয়ে দুপক্ষই আমার কাছে চিঠি দেয়। আমরা বার থেকে দুপক্ষকে নিয়ে বসে ও তার ভুল স্বীকার করে, তারপরে সিনিয়র যেহেতু তার কাছে ক্ষমা স্বীকার করে নেয়। মনোজিতের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও কেন কসবা ও বালিগঞ্জ থানা কোনো ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্ন ওঠার জায়গা রয়েছে। ওর ল্যাপটপ, ওর বাড়িতে যা ডিভাইস আছে, পেন ড্রাইভ, এগুলো সার্চ করুক। আরও একাধিক মেয়ের পণ ভিডিওর ছবি পাবে। বহু মেয়েরা গোপনে অভিযোগ জানাচ্ছে। কে? কসবা, চেতলা, কালীঘাট, বালিগঞ্জ, এতগুলো থানায় কমপ্লেন। পুলিশ জেগে ঘুমোচ্ছিল। এখন ভাব দেখানো হচ্ছে যেন সিপিএম এর জমানায় এসএফআই কলেজে কলেজে গোলাপ ফুল বিলি করতো। ব্যাপারটা তো সেরম নয়। ফলে একটা খারাপ ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে কাজ হয়েছে, সবাই সেগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে। কলেজে গণধর্ষণ, তাও আবার ধৃতকে শাসক দলের ছাত্র সংগঠনের এক নেতা। আর এই ঘটনার পর থেকে শুধুমাত্র বিরোধীরাই নয়, সুর চড়াচ্ছে, সরব হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতাও। অন্যদিকে এই ছাত্র সংগঠনের সভাপতি, তাকে কাঠগড়ায় তুলেছে কে জানেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এরপর থেকেই রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দলের অন্দরেই দলাদলির গন্ধ? আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রদবদলের জল্পনা রয়েছে, আর সেই জল্পনার মাঝে এই ঘটনা তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে যে গোষ্ঠী কোন্দল রয়েছে, যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, তাকে সামনে এনে দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ নেতা গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। খবরটা চাউর হতেই মাঠে একাধিক টিএমসিপি নেতা। কোহিনুর মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমাদের শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললে হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুশীলন করতে হবে। কাউকে কি নিশানা কোহিনুরের? তাকে নিশানা বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রান্তিক চক্রবর্তীর গলাতেও ঠেসের সুর। আমি বিশ্বাস করতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের মানে নেত্রী, মানে যে দল, সেই দলের আমি শুনতে পাচ্ছিলাম আপনাদের চ্যানেলের মারফতই যে টিএমসিপির সাথে উনি যুক্ত, সেটা খুবই মানে দুর্ভাগ্যজনক। আর এক বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্না হালদারও সরব হয়েছে। প্রান্তিককে সঙ্গে নিয়েই ফেসবুক লাইভ করেছেন রাজন্না। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে মনোজিৎ মিশ্র আগেও এরকম ঘটনা উঠে আসছে। আমার মনে হয় সেই সময় প্রতিহত করা উচিত ছিল। মানে আমার মনে হয় যে যখন একটা বীজ থেকে একটা গাছ জন্মাচ্ছে, তখনই যদি বোঝা যায় যে সেই বীজটা এরকমই কিছু অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে, এরকমই ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে, তখনই আমার মনে হতো, মানে আমি প্রান্তিকের সঙ্গে সেটা শেয়ার করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে সেই সময় যদি আমরা বীজটাকে একটু সাবধান করে দিতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখার প্রয়োজন হতো না। বর্ষিয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও টিএমসিপি সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে কাজগড়ায় তুলেছেন। দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরে নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। তিলোত্তমা পর্বেও টিএমসিপি সভাপতির সমালোচনা করেছিলেন কল্যাণ। আবার সুযোগ পেয়েই তৃণাঙ্কুরের দিকে কামান দাগলেন শ্রীরামপুরের সাংসদ। কোহিনুররাও কি তাই করছেন? সুযোগের সদ্ব্যবহার। এই মুহূর্তে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদে একাধিক লবি রয়েছে। দক্ষিণ কলকাতার এক নেতা, তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের এক ছাত্র নেতা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ নেতাদের মধ্যে সংঘর্ষ চলছে কে হবেন তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী সভাপতি। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। দেখুন, একই ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ, যেখানে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা, আর অন্যদিকে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন দুজন পোড়খাওয়া তৃণমূল নেতা। দুই ঘটনায় কার্যত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। আমরা গতকালই দেখেছি দলের তরফ থেকে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করা হয়, সেই পোস্টে পরিষ্কার যে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল দূরত্ব তৈরি করেছে। এদিকে আজকে দুপুরবেলা আমরা দেখলাম মদন মিত্রকে শো কজ লেটার দিলেন সুব্রত বক্সী। মদন মিত্র মন্তব্য করেছেন, বিতর্ক হয়েছে, ঢোক গিলেছেন, শো কজ লেটার পেলেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এখনো সমালোচনার মুখেও
তার বক্তব্যে অনড় রয়েছেন। তিনি বলছেন, রক্ষকই ভক্ষক হলে উপায় কি? খাস কলকাতার ক্যাম্পাসে গণধর্ষণের শিকার ছাত্রী। অভিযুক্তরা তো বটেই, এমনকি নির্যাতিতা নিজেও রয়েছেন তৃণমূলের ছাত্র সংগঠনের ছাতার তলায়। গণধর্ষণে মূল অভিযুক্ত আবার ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের দণ্ডমুণ্ডের কর্তা। বিস্ফোরক অভিযোগপত্রে সে কথা নির্যাতিতা নিজেই লিখেছেন। এরপর থেকেই অভিযুক্ত মনোজিতের একের পর এক কুকীর্তি ফাঁস করেছে TV9 বাংলা। দেখা গিয়েছে কিভাবে গত এক দশক ধরে তৃণমূলের শীর্ষ নেতাদের নাকের ডগায় বেড়ে উঠেছেন মনোজিৎ। কসবার ক্যাম্পাসে গণধর্ষণ তাই শুরু থেকেই শাসক তৃণমূলকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছিল, যে অস্বস্তি আরো বহুগুণ বাড়িয়ে দেয় দলেরই দুই প্রবীণ নেতার মন্তব্য। প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক। কল্যাণের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে। শ্রীরামপুরে তৃণমূল সাংসদের পর তৃণমূলকে আরো ব্যাকফুটে ঠেলে দেয় কসবা গণধর্ষণ নিয়ে মদন মিত্রর মন্তব্য। আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। দুই নেতার মন্তব্য বিতর্কের মাঝেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নামে তৃণমূল কংগ্রেস। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল জানিয়ে দেয় কল্যাণ মদনের বক্তব্য তাদের ব্যক্তিগত, কোনো অবস্থাতেই তা দলের অবস্থান নয়। দল তাদের মন্তব্য থেকে দূরত্ব তৈরির পরেই ঢোক গেলেন মদন মিত্র। বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সাফাই দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তবু মদনের শেষ রক্ষা হয়নি। রবিবারই তার কাছে পৌঁছে যায় তৃণমূলের শো কজ লেটার। অপ্রয়োজনীয় অসংবেদনশীল মন্তব্য এবং দলের অবস্থানের বিরুদ্ধে যাওয়ায় 3 দিনের মধ্যে জবাব তলব করেছে তার দল। মদন মিত্র পিছু হটলেও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দমানো যায়নি। তার সাফ কথা, রক্ষকই ভক্ষক হলে উপায় কি? দল নিন্দা করলেও প্রতিবাদ করবই। রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? দল তার নাম করে সোশ্যাল মিডিয়া পোস্ট করার পরেই নিজের আপত্তির কথা জানিয়ে পাল্টা পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যে এক্ষেত্রে তৃণমূলের অবস্থানের বিরোধী তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ। যদিও তার এই রণংদেহী অবস্থান নিয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা। গোটা বিষয়টায় যেহেতু ইতিমধ্যে এই বিষয়ে দল শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, ফলে এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেব না। দল প্রকাশ্যে সমালোচনার পরেই ঢোক গিলেছেন মদন মিত্র। সোশ্যাল মিডিয়া সে কথা জানিয়েও দিয়েছিলেন। তারপরেও সেই মদন মিত্রকে শোকজ লেটার দিয়েছে তৃণমূল কংগ্রেস। অথচ প্রকাশ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে দাঁড়ানো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের নীরবতা কিন্তু রাজনৈতিক বিতর্কই উস্কে দিচ্ছে। আমার নেত্রী আমাকে একটা শোকজ পাঠিয়েছেন দল থেকে, আমি তার উত্তর দেবো। কেন কল্যাণ ব্যানার্জিকে পাঠায়নি এই ব্যাপারে আমার ঔদ্ধত্যের বা কোনো অধিকার নেই যে সেটা প্রশ্ন করার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
দেখুন, এই কসবার ঘটনার পর না নিজের দলের দুই নেতার মুখে লাগাম পরাতে রীতিমতো হিমশিম অবস্থা তৃণমূল কংগ্রেসের। তার মধ্যে দুই সাংসদ নিজেদের মধ্যে জড়িয়ে পড়ল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। বরাবরই যুযুধান এই দুই সাংসদ, এবং কোথাও মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে সরাসরি নারী বিদ্বেষী বলে উল্লেখ করলেন মহুয়া মৈত্র। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পাল্টা উত্তর দিতে গিয়ে মহুয়া মৈত্রের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করলেন। দুজনেই একই দলের, সংসদেও তাঁরা সহকর্মী, কিন্তু বরাবরই কাজিয়ায় জড়িয়ে পড়তে স্থান কাল নিয়ে ভাবেননি কোনো পক্ষ। মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথের সাক্ষী হয়েছে নির্বাচন কমিশনের অফিসে। এবার কসবা গণধর্ষণ নিয়ে তৃণমূল যখন নিজেদের অস্বস্তি এড়াতে ব্যস্ত, ঠিক তখনই ফের প্রকাশ্য কাজিয়ায় জড়িয়ে শিরোনামে মহুয়া কল্যাণ। বিতণ্ডার সূত্রপাত কসবা কাণ্ড নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। বিতর্ক এড়াতে শনিবার রাতেই কল্যাণের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে দল। জানিয়ে দেয় তৃণমূল এই ধরনের মন্তব্য সমর্থন করে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দলের এই মনোভাব স্পষ্ট হওয়ার পরেই আসরে নামেন মহুয়া মৈত্র। সরাসরি কল্যাণের নাম না করলেও তৃণমূলের পোস্টটি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লেখেন, নারী বিদ্বেষ ভারতে দলীয় গণ্ডিতে আটকে নেই, কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করি। মহুয়ার এই পোস্টের পর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে চাঁচাছোলা আক্রমণ করেন কল্যাণ। কোনো রাগঢাক না করেই তিনি সাফ বলেন, নারীদের মধ্যে একমাত্র একজন মহুয়া মৈত্রকে তিনি ঘৃণা করেন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। মহুয়া মৈত্রর ব্যক্তিগত জীবন নিয়েও এদিন বেলাগাম আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? কল্যাণের আরও অভিযোগ, উপনির্বাচনের জন্য প্রচারে তাকে কালীগঞ্জে যেতে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু সে সময় তাকে বাধা দেওয়ার পিছনেও ছিলেন মহুয়াই। কল্যাণ এবং মহুয়ার মধ্যে যুযুধান সমীকরণ বঙ্গ রাজনীতিতে অজানা নয়, কিন্তু 26-এর নির্বাচনের আগে কসবা গণধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুতেও মহুয়া কল্যাণের কাজিয়া অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার চলে আসে যুদ্ধের মাঠে। ব্রহ্মসের সত্যিকারের সফল পরীক্ষা হয়ে গিয়েছে পাকিস্তানের মাটিতে, ভারত করেছে। আর সে কথা স্বীকারও করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবার ব্রহ্মসের নতুন অবতার চলে এসেছে, সেটা ছোট কিন্তু তেজি। স্মল বাট লিটল, মাদার ফল, এটাই মিনি ব্রহ্মসের ক্যাচলাইন। ব্রহ্মস থেকে ব্রহ্মস শক্তি পেরিয়ে ব্রহ্মস এনজি অর্থাৎ মিনি ব্রহ্মস। ব্রহ্মস এরোস্পেস কর্পোরেশন সূত্রে খবর, মিনি ব্রহ্মস তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। আগামী 12 থেকে 18 মাসে মিনি ব্রহ্মসের পরীক্ষা। 2026 সালে ড্রপ টেস্ট ও ফ্লাইট টেস্টের প্রস্তুতি। দূরপাল্লার ব্রহ্মসের পাশাপাশি মিনি ব্রহ্মসের মিনি ভার্সন তৈরি করছে ভারত। দায়িত্বে ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস এরোস্পেস কর্পোরেশন। অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান VR চৌধুরীর বক্তব্য, স্বল্প পাল্লার যুদ্ধ বা টার্গেটকে ধ্বংস করতে দুনিয়ার অন্যতম সেরা মিসাইল হয়ে উঠতে চলেছে মিনি ব্রহ্মস। তিনি বলছেন, ঘরের কাছেই ভারতের চ্যালেঞ্জ, সেই কারণে স্বল্প পাল্লার মিসাইল আরও বেশি করে দরকার। 2026-এর মধ্যে হাতে আসবে মিনি ব্রহ্মস। 300 কিলোমিটার পর্যন্ত টার্গেটে হামলায় সক্ষম, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 4300 কিলোমিটার। মূল ব্রহ্মসের তুলনায় 60% হালকা। হালকা হলেও ব্রহ্মসের মতোই কার্যকরী। মিনি ব্রহ্মস তৈরি হয়ে গেলে এটাই হয়তো হবে দুনিয়ার হালকা ও একই সঙ্গে ধ্বংসাত্মক মিসাইল।
সেভাবেই মিনি ব্রহ্মোস তৈরির কাজ এগোচ্ছে। ইউনিফাইড কমান্ডের মত, এই ধরনের হালকা মিসাইল তৈরির ভাবনাটা খুব পুরনো নয়। 2018 সালে ব্রহ্মোস এয়ারস্পেস কর্পোরেশনের কাছে এমন একটা মিসাইলের দরবার করেছিলেন প্রয়াত সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল রাওয়াতের সুপারিশেই ব্রহ্মোসের মিনি ভার্সন তৈরিতে হাত দেয় ডিআরডিও। মূল ব্রহ্মোসের পাশাপাশি মিনি ভার্সনের প্রয়োজন কেন হলো? প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন, চীন ও পাকিস্তানকে নজরে রেখেই ছোট এলাকায় যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে ভারতকে। ছোট এলাকায় দূরপাল্লার মিসাইল ব্যবহার করা সম্ভব নয়। কম পাল্লার মিসাইল ভারতকে কৌশলগত সুবিধা দেবে। এলওসি ও এলসিতে মিনি ব্রহ্মোস একেবারে পারফেক্ট। মিনি ব্রহ্মোসের পাশাপাশি ব্রহ্মোস এনজির কাজও প্রত্যাশিত পথেই এগোচ্ছে। বায়ুসেনার ব্যবহারের জন্য তৈরি হচ্ছে ব্রহ্মোস এনজি। নৌসেনার জন্য ব্রহ্মোসের মিনি ভার্সন তৈরির ভাবনা। ব্রহ্মোস, ব্রহ্মোস এনজি ও ব্রহ্মোস এনএম তিনটি বিশেষ পরিস্থিতি ও সেনার কথা মাথায় রেখে তৈরি। 2023 সালে ব্রহ্মোস 2K প্রকল্পে হাত দেয় ব্রহ্মোস এরোস্পেস কর্পোরেশন। রাশিয়ার জেকন হাইপারসনিক মিসাইলের আদতে ব্রহ্মোস 2K মিসাইলের পরিকল্পনা। 2024 নভেম্বরে অনির্দিষ্টকালের জন্য প্রকল্প স্থগিত রাখার ঘোষণা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ব্রহ্মোস 2K প্রকল্পে বহু বছর সময় লাগবে, খরচও অনেক বেশি। তাই ব্রহ্মোসের চলতি ভার্সনগুলিকেই আরও উন্নত করার সিদ্ধান্ত হয়েছে। ভারতের লক্ষ্য, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এলিট ICBM ক্লাবে ঢুকতে পারবে দেশ। ICBM ক্লাব অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ক্লাব। আর যেসব দেশের হাতে জল, স্থল ও আকাশ থেকে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল আছে তারা এলিট ICBM ক্লাবের সদস্য। সোমনাথ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। শেষ পাতে স্বাদ বদল, মন বলছে ঘুরতে যেতে আর পকেট বলছে হিসেব কষে। আর বাঙালির তো দুয়ারে দীঘা, কিন্তু এই সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার আগে একটু হোটেল ভাড়া ঠাড়ার খবর নিয়ে যাবেন। কারণ ওখানে গিয়ে মানে যখন দীঘার সমুদ্র সৈকতে পৌঁছে যাবেন, পৌঁছে গিয়ে হোটেল ভাড়া শুনলে রীতিমতো কিন্তু ভেরমে খেতে পারে। হ্যাঁ, সরকারি খাতায় কলমে বলছে যে দামের উপর লাগাম কষার কথা, কিন্তু আদতে মানে দীঘার মাটিতে বাস্তবিক কি ছবি? রীতিমতো দীঘার এই একাংশের হোটেল মালিকরা তারা মারিত গন্ডার, লুটিত ভান্ডার। উইকেন্ডে দীঘা যাওয়ার প্ল্যান করছেন? জানেন তো আজকাল হোটেলের খরচ কত? 3 জন আছে, পরশু সকালে ছাড়বো। না এসি 1300 টাকা রথের জন্য, এমনি 1300। সৈকত নগরীতে হোটেলের ভাড়া আকাশ ছোঁয়া। বিশেষ করে উৎসব পার্বণ হলে তো কথাই নেই। পর্যটক মহল থেকে এই অভিযোগ অনেকদিন ধরেই উঠছিল। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, প্রশাসন সতর্ক করেছিল, কিন্তু তাতে অবস্থা বদলেছে কি? রুম হবে কত পড়বে গো? হ্যাঁ, এসি 1200। অবশ্যই আগে থেকে ট্যারিফ অনেক বেশি। এখানে টোটো ভাড়া বা খাওয়া দাওয়ার খরচা কত কিছু বেড়েছে 2-3 মাসে? সেটা বেড়েছে। ঘর ভাড়া পরিবর্তন তো নিশ্চয়ই হয়েছে। আগে যেই ঘর ভাড়াগুলো ছিল এখন তার থেকে প্রায় 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। টোটো ভাড়াও বেড়েছে, টোটো খাবার দাবারও বেড়েছে কিছু। হিউজ দাম বাড়িয়ে দিয়েছে, মানে এর জন্য এরকম মন্দির হয়েছে বলে। দীঘা এখন শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয়, জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানে। স্বাভাবিক, এখন মানুষের ভিড় জমছে আগের চেয়ে বেশি। কিন্তু হোটেলে থেকে দীঘা উপভোগ করার মতন রেস্ট কি সবার আছে? এক আধটা হোটেল নয়, নিউ দীঘায় পর্যটকের বেশে বিভিন্ন হোটেলে পৌঁছেছিলাম আমরা। প্রশাসনের বেঁধে দেওয়া রেট চার্ট নেই, রদ দেখাতে কার্যত ঘর বেচা হচ্ছে ইচ্ছে মতন দামে। 2-2.5 মাসে পুরোপুরি পাল্টে গেছে দীঘা। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু পর্যটকরা অভিযোগ করছেন যে এই আবহেই নাকি ঝোপ বুঝে কোপ মারতে শুরু করে দিয়েছে একদল ব্যবসায়ী। তারা বলছেন এর আগে দীঘাতে এসে তারা যে হোটেল, যে রুম 500 টাকা, 600 টাকা, 700 টাকা কিংবা 800 টাকা পেতেন, সেগুলি নাকি এখন নিতে হচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা কিংবা 2000 টাকায়। রুম হবে? এসি রুম কত হবে? 2000।
সপ্তাহ বা 2 সপ্তাহ আগে একটা উঠেছিল যে কেউ মানে কোনো হোটেল মালিক কিছু ভাড়া বেশি নিয়েছে, কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ ছিল। এ যেন দিনে দুপুরে ডাকাতি, সবাই সবকিছুই জানেন অথচ সুরাহা নেই। কোনো অজানা আশঙ্কায় বড় ক্যামেরায় মুখ খুলতে চাইছিলেন না স্থানীয় বাসিন্দারাও। হবে 3 জন, শনিবার সকালে আমরা বেরোবো। এসি অসাধু কিছু ব্যবসায়ী যারা লিজ ব্যবসায়ী তারাই এই সমস্ত করছে, তাদের চিহ্নিতকরণ হয়েছে এবং আমরা তার উপর স্টেপ নেওয়া হবে যদি ফার্দার আর হয়েছে। হ্যাঁ, আমরা কমপ্লেন পেয়েছি এর মধ্যে যে অনেকে হোটেল বুক করেছে, এসে দেখছি তাকে তার হোটেল বলছে না তোমার বুকিং ক্যান্সেল করা হয়েছে, তাকে জানানো হয়নি। বা যে ঘর দেওয়া হচ্ছে যে রেটের কথা বলা হচ্ছিল, রেট পরে বেশি এক্সট্রা চার্জ করা হচ্ছে। ফলে যখনই এই ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা এখানকার ডিএসপি এবং পুলিশকে বলছি, তার কিছু কথা বলছে এবং তার সমাধান করা হচ্ছে। ওল্ড দিকে অবশ্য অন্য ছবি। হোটেলের রিসেপশনে রাখা প্রশাসনের ঠিক করা রুম ট্যারিফ, অথরিটি যেরকম বলবেন নির্দেশ দেবেন সেরকম আমরা ডিসকাউন্ট দেবো। আর পিক টাইম যেগুলো আছে আমাদের যে ট্যারিফ আছে সেই ট্যারিফ অনুযায়ী আমরা চলবো। এর থেকে আমরা 1 টাকা বেশিও নিচ্ছি না, নেবও না। যেমন ট্যারিফ আমাদের সারা বছরই আমাদের এই ট্যারিফ থাকে। শুনে মনে হচ্ছে না পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রামের পূর্ব আর পশ্চিম পাড়ার মতন ব্যাপার? এলাকা একটাই, অথচ রাজনৈতিক স্বার্থে একে অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দুই পাড়ার নেতারা। সেই ছবিই যেন ধরা পড়ল বাংলা সৈকত নগরীর 2 অংশে। ক্যামেরায় অমিতের সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, দীঘা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH